আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকেই বলেন যে রাজাহাঁস পানি না থাকলে রাজাহাঁস পালন করা যায় কিনা। তো অবশ্যই আমার কাছে যেটা মনে হয় যে রাজাহাঁস পানি না থাকলেও পালন করা সম্ভব। কারণ দেখেন, আমাদের এইখানে কিন্তু পানির কোনো পরিবেশ নেই। না কাছে পুকুর আছে, না কাছে নদী আছে, বাড়ি থেকে অনেক দূরে নদী, যেখানে হাঁস পাঠানো কখনোই সম্ভব না। তো এই যে একটু বর্ষার পানি পেয়েছে, তো তাতেই দেখেন যে হাঁসগুলো কত সুন্দরভাবে গোসল করছে। এবং অনেকেই বলেন যে আপু, বর্ষার পানিতে রাজাহাঁসগুলা ভিজলে কিছু হবে কিনা, বা বৃষ্টিতে ভিজলে। তো টানা এই যে সকাল থেকে এই জোহরের আজান পর্যন্ত, ফজর থেকে জোহর পর্যন্ত এক নাগারে কিন্তু বৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির পানিতে রাজাহাঁসগুলা কত সুন্দরভাবে গোসল করছে। তো এই যে বৃষ্টিতে যে গোসল করছে এরা সুন্দরভাবে, তবে এইখানে কথা হচ্ছে যে সারা দিন যে এরা ভিজলো, অর্থাৎ ফজরে যে বৃষ্টি শুরু হয়েছে 8টা-9টার দিকে আমি এদেরকে ছেড়েছি, আর এখনো পর্যন্ত এরা বৃষ্টিতে ভিজেও দেখেন এদের গোসল করা শেষ হয়নি, তারপরেও দেখেন আবারই করছে। তো সব থেকে বড় কথা হচ্ছে যে রাজাহাঁস বড় অবস্থাতে, অর্থাৎ এই যে এখন যে এরা কিন্তু বড় হাঁস, এদের কিন্তু যতই গোসল না করুক না কেন, এদের কিন্তু সারাদিনেও শরীরটা একটুও ভিজে না, এদের কিন্তু শরীরটা ভিজবে না। সেক্ষেত্রে বড় রাজাহাঁসের বৃষ্টির পানিতে ভিজলে একটু সমস্যা কমই হবে। কিন্তু এই দিকে যে দেখা যাচ্ছে কিছু ছোট রাজাহাঁস, এদেরকে কিন্তু বর্ষার পানিতে অতটা ভেজানো যাবে না। কারণ বর্ষার পানিতে যদি খুব বেশি একটা ভেজানো হয়, তাহলে কিন্তু ওই হাঁসগুলার ঠান্ডা লেগে যাবে, আর যা থেকে হাঁসের বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের রোগ কিন্তু দেখা দেবে। তো এই কারণের জন্যই বর্ষার পানিতে মাঝারি যে হাঁসগুলো আছে এগুলাকে খুব বেশি একটা ভেজানো যাবে না, দিনে রাখার জন্য একটা আলাদা ব্যবস্থা করতে হবে। আর বড় রাজাহাঁস নিয়ে আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। তবে এইখানে আর একটা কথা বলি, যারা পাতিহাঁস পালন করতে চাচ্ছেন, এখন কিন্তু একদম ফ্রিতে আপনারা পাতিহাঁস পালন করতে পারবেন। কারণ এই যে বর্ষার পানি, এইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বর্ষার পানিতে পোকা মাকড় বিভিন্ন ধরনের পাতিহাঁসের খাবার কিন্তু হয়ে থাকে, উঠে থাকে, কেঁচো বিভিন্ন ধরনের খাবার এই সময় কিন্তু এরা পেয়ে থাকে। এবং ছোটো ছোটো গুড়ি গুড়ি যে শামুকগুলো, সেগুলোও কিন্তু হয়ে থাকে। তো এই সময় আপনারা চাইলে, এখন যেহেতু আষাঢ় মাস, আষাঢ় শ্রাবণ, এই সময় আপনারা এই দুটো মাস দেশি হাঁসের বাচ্চাগুলো কিনতে পারেন। আর এই সময় দেশি হাঁসের বাচ্চাগুলো কিনলে কিন্তু আপনারা স্বল্প খরচেই কিন্তু পালন করতে পারবেন। কারণ কিছুদিন বাদেই দেখবেন যে আপনার শীত এসে যাবে, আর যখন শীত আসবে ওই মুহূর্তে কিন্তু রাজাহাঁস, চীনা হাঁস, দেশি হাঁস, সমস্ত হাঁসের মাংসের কিন্তু চাহিদা বাড়ে। এই কারণের জন্য আপনারা যারা আর কি বলেন যে আপু, দেশি হাঁসগুলা কখন পালন করব, তো তারাই এখন এই আষাঢ় শ্রাবণ মাস, এই 2 মাসেই কিন্তু আপনারা দেশি হাঁসগুলা কিনতে পারেন। বাচ্চাগুলা কিনবেন, কখনো বড়গুলা কেনার চেষ্টা করবেন না, বাচ্চাগুলা কেনার চেষ্টা করবেন, নিজেরা পালন করে নেবেন। তো এবার রাজাহাঁসের যেটা বলি, সেটা হচ্ছে যে অনেকেই আবার বলেন যে আপু, রাজাহাঁসের কোনো ধরনের কোনো সমস্যা হবে কি না, বৃষ্টিতে ভিজলে, ঠান্ডা লাগলে কোন ধরনের চিকিৎসাটা দিব। তো ঠান্ডা লাগলে সেই ক্ষেত্রে আপনারা রাজাহাঁসকে সর্বপ্রথম মানুষের খাওয়া যে হিস্টাসিন ঠান্ডার ওষুধটা থাকে সেটা দিতে পারেন। আর অথবা আপনারা যে মাইক্রোনিড অথবা দেখা যাচ্ছে অ্যামোক্সিসিলিন সিভেট ওষুধ, এটা দিতে পারেন। এই ওষুধটা দিলে আপনাদের কি হবে, সেটা হচ্ছে যে রাজাহাঁসের শুধুমাত্র যে ঠান্ডার সমস্যাটা সমাধান হবে ঠিক তা নয়, সমস্ত কিছুরই সমস্যার সমাধান হবে। আর এই ওষুধটা সুস্থ এবং অসুস্থ দুইটা অবস্থাতেই কিন্তু দেওয়া যায়। তো আপনারা এই ওষুধগুলা দিয়ে কিন্তু আপনাদের খামারের হাঁস মুরগিগুলা ভালো রাখতে পারেন। কন্টিনিউ আপনারা প্রতি মাসে একবার করে হলেও অ্যামোক্সিসিলিন সিভেটটা দিবেন। আর যদি বেশি রোগ আক্রান্ত হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে মাইক্রোনিডটা দেওয়ার চেষ্টা করবেন। আর এছাড়া বর্ষার সময়ে আরও একটা কথা বলি, যে এই আষাঢ় শ্রাবণ মাস, এই সময়ে কিন্তু আপনারা রাজাহাঁসের খাবারটা খুবই কম দেবেন। কারণ রাজাহাঁসের এই আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু খাবারটা দিলে এদের শরীরে অতিরিক্ত চর্বি জমে যায়, আর অতিরিক্ত চর্বি জমে গেলে তখন কিন্তু সেই রাজাহাঁসটা ডিম দিতে অনেক দেরি করে। আর রাজাহাঁস ডিম দিতে যখন দেরি করবে ডিম দিতে, ওই মুহূর্তে মনে করেন যে আপনার অনেকেই বলবেন যে আপু, রাজাহাঁস এতদিন বয়স হলো ডিম দিচ্ছে না কেন। আসলে আষাঢ় শ্রাবণ এই 2 মাস আপনারা কখনোই রাজাহাঁসকে দানাদার খাবার দিবেন না। এদেরকে এমনি যে মাঠ থেকে বা এমনিতে যে সবুজ ঘাস এগুলা দিবেন, গুঁড়া দিবেন, এগুলো খাওয়াবেন। পরবর্তীতে যখন আপনার
আষাঢ় শ্রাবণ চলে যাবে, জ্যৈষ্ঠ মাসের শেষের দিক থেকে এদেরকে একটু করে ভারী খাবার দিতে শুরু করবেন। আর শীত আসার আগ মুহূর্তে অর্থাৎ সেপ্টেম্বর থেকে আপনারা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর থেকে এদেরকে দানাদার খাদ্য দেওয়ার চেষ্টা করবেন। ওই সময়ে দানাদার খাদ্য দিলে হাঁসগুলা হেলদি হবে এবং ওই সময়ে হাঁসগুলা ওই খাবারটা এদের জন্য কাজে লাগবে। ওই সময়ে ডিমে চলে আসবে এরা। অনেক হাঁসি আছেন যে গরমে, অনেকেই আছেন বলেন যে রাজাহাঁস গরমে ডিম দিয়েছে। হ্যাঁ, কিছু কিছু রাজাহাঁস আছে গরমে ডিম দিয়ে থাকে, তবে সব হাঁসি না। আর এবার দিয়েছে দেখে যে সামনের বারও ঠিক তা দিবে, আসলে এমনটাও না। অনেক সময় আছে ভাগ্যের চক্করে কিছু কিছু রাজাহাঁস আছে গরমে ডিম দিয়ে থাকে। তো অনেকে বলেন যে গরমে যে সকল রাজাহাঁস ডিম দিয়েছে তাদেরকে অমে বসানো যাবে কিনা। অবশ্যই গরমে যে সকল রাজাহাঁস ডিম দেয় সেই রাজাহাঁসগুলোকে অমে বসানো যাবে। এবং এখানে আরও একটা কথা আছে, যাদের রাজাহাঁসের বাচ্চা ফুটে তারা বলেন যে আপু এই গরমে রাজাহাঁসের বাচ্চার কোন ধরনের চিকিৎসা দিব। তো আমি বলবো যে এই গরমে রাজাহাঁসের বাচ্চার তেমন একটা চিকিৎসার প্রয়োজন নেই বা তেমন একটা যত্নের প্রয়োজন নেই, কারণ এই সময়ে রাজাহাঁস গরমের সময় খুব বেশি যত্ন করার প্রয়োজন পড়ে না। যখন ফুটবে 24 ঘন্টা ভেতরেই আপনারা লেবু এবং চিনির পানিটা দেওয়ার চেষ্টা করবেন এবং 24 ঘন্টা পর লেবু চিনির পানিটা দিবেন এবং জিরো স্ট্যাটাস ফিড যে খাবারটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। মাশাআল্লাহ এতেই যথেষ্ট, আর তেমন কিছু লাগবে না। আর শীতে ফুটলে সেই হাঁসের কিন্তু অনেকটা যত্ন করা লাগে, আর এটা তা করা লাগবে না। আচ্ছা, এখানে আরও একটা কথা, যে গরমে অনেকে বলেন যে হাঁসগুলা ডিম দিছে, এই ডিমগুলা কিভাবে আমরা সংরক্ষণ করে রাখবো। তো এখন আপনারা গরমের সময় যে রাজাহাঁসের ডিম দিবে সেগুলা যেভাবে সংরক্ষণ করবেন সেটা হচ্ছে যে আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন ঠান্ডা স্থানে রাখার জন্য। ফ্রিজে রাখার খুব বেশি একটা প্রয়োজন নেই, তবে ঠান্ডা স্থানে রাখবেন, তাহলে দেখবেন যে সেই ক্ষেত্রে আপনাদের ডিমগুলা ভালো থাকবে। আর অথবা দেখা যাচ্ছে যে বালু আছে সেই বালুতে কিন্তু আপনারা রাখতে পারেন, বালু অথবা চাউল, এটার মধ্যে কিন্তু আপনারা চেষ্টা করবেন রাখার জন্য। তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের ডিমগুলা কিন্তু ভালো থাকবে। এবং বালুর ভেতরে দিয়ে ডিমটা যে একদম বালুতে ডুবিয়ে দিবেন আসলে ঠিক এমনটা নয়, হালকা একটু বালুতে অনেক একটু বালু নিয়ে তার উপরে ডিমগুলো এমনি শুধু বসিয়ে রাখবেন। তাতেই কিন্তু মাশাআল্লাহ আল্লাহর রহমতে কিন্তু আপনাদের ডিমগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এই ছিল আজকের যারা টুকিটাকি প্রশ্নগুলো করছিলেন তাদের সকলের প্রশ্নের উত্তর। তো দেখাবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।